আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কনভারসেশন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন দারুন নাজাহ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার রসায়ন বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক এবং একই সাথে দারুন নাজাহ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত শিক্ষক প্রতিনিধি সদস্য জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম রসায়ন স্যার। স্যার আমাদের মাঝে এসেছেন, এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তোমাকেও ধন্যবাদ নাইম। স্যার আপনি এসেছেন, আমাদের সত্যি অনেক আনন্দ হচ্ছে এবং আমার কাছে খুব ভালো লাগছে যে আমি আমার একজন অত্যন্ত প্রিয় একজন শিক্ষককে অডিয়েন্সের সামনে উপস্থাপন করতে পারছি। এটা আমার জন্য অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। সম্মানিত সুধী, স্যারের সাথে আমরা আলোচনা করব, শিক্ষা নিয়ে আলোচনা করব, স্যারের বিভিন্ন অভিজ্ঞতা উপলব্ধিগুলো আমরা জানবার চেষ্টা করব। প্রথমেই স্যারের কাছে জানবো যে স্যার আপনি শিক্ষার সাথে আছেন, জ্ঞানের সাথে আছেন। প্রথমে জানতে চাইবো যে প্রকৃত জ্ঞানী বা প্রকৃত শিক্ষিত ব্যক্তিকে। নাইম, তুমি একসাথে দুটো প্রশ্ন করেছো যে প্রকৃত জ্ঞানী এবং প্রকৃত শিক্ষিত ব্যক্তি কে। প্রকৃত জ্ঞানী এবং প্রকৃত শিক্ষিত ব্যক্তি বা শিক্ষিত ব্যক্তি এর মধ্যে কিছুটা পার্থক্য আছে বলে আমি মনে করি। একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি প্রাত্যহিক জীবনের যে ঘটনাবলী, প্রতিদিন যেসব ঘটনা ঘটে যাচ্ছে বা গুরুত্বপূর্ণ ঘটনা যা ঘটছে, এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলি উনি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার ক্ষমতা রাখেন এবং এই ঘটনার পিছনের ঘটনা কি এই বিষয়টা উনি অনুধাবন করতে পারেন এবং ঘটনাগুলিকে যথাযথ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারেন। উনি একটা গোষ্ঠীকে পরিচালনা করতে পারেন, উনি একটা গোষ্ঠীকে পথ দেখাতে পারেন, উনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। উনি হলেন জ্ঞানী। এবং জ্ঞানী হওয়ার যে গুণ, এই গুণটা মূলত আসলে অর্জন করা খুব কঠিন। আমি মনে করি যে এই গুণটা আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়ামত। আল্লাহ তাআলা যাকে অনুগ্রহ করেন তাকেই তিনি জ্ঞান দান করেন এবং যাকে আল্লাহ তাআলা কম অনুগ্রহ করেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন কম জ্ঞান দান করেছেন। এটা আসলে অর্জন করা যায় না বা অর্জন করা খুব কঠিন। কিন্তু শিক্ষার ব্যাপারটা আর একটু লাইট। শিক্ষাটা গ্রহণ করা যায়, শিক্ষা অর্জন করা যায়। শিক্ষিত ব্যক্তি কে? যে শিখেছে সে হলো শিক্ষিত ব্যক্তি। যে কম শিখেছে সে কম শিক্ষিত ব্যক্তি। যে অনেক বেশি শিখেছে সে অনেক বেশি শিক্ষিত ব্যক্তি। যেমন ধরো একটা মানুষ, সে লিখতেও জানে না, পড়তেও জানে না, মানে সে লেখাপড়াটা শিখেনি, কিন্তু সে তার বাবার কাছ থেকে হোক বা পরিবেশ থেকে হোক, অন্য যে কোনো ভাবে হোক, সে চাষাবাদ করতে শিখেছে। মানে আমি তাকে কিন্তু অশিক্ষিত আর বলতে পারি না, বলতে পারি সে চাষাবাদটা শিখেছে, এই বিষয়ে সে শিক্ষিত। এবং এই চাষাবাদটা সে শুধু শিখেছে তা না, বরং তার অর্জিত জ্ঞানটা কিন্তু সে কাজে লাগাচ্ছে, সে চাষাবাদের সাথে জড়িত। তাহলে তাকে আমরা শিক্ষিত লোক বলবো। আমি শিক্ষিত ব্যক্তি বলতে এটুকুই বুঝি। ধন্যবাদ স্যার, আপনি অনেক চমৎকার করে শিক্ষিত ব্যক্তি এবং জ্ঞানী ব্যক্তির কথা বললেন। সম্মানিত শুধু আমরা বলতে চাই যে স্যার জ্ঞানের কথা বললেন, আসলে জ্ঞান তারাই অর্জন করে যারা আল্লাহর অনুগ্রহ অর্জন করতে পেরেছে। সুতরাং আমরা যারা জ্ঞান অর্জন করতে চাইবো, সেটা যে কোনো ধরনের জ্ঞান হোক, আল্লাহর অনুগ্রহ কিভাবে হাসিল করা লাগে সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। একই সাথে যেমন আমরা পড়ার টেবিলে অধ্যয়ন করব, অনেক গবেষণা করব, অনেক চিন্তা করব, এবং সেই সাথে আমাদের মনে হয় আল্লাহর সাথে কানেক্টিভিটি আমাদের বাড়াতে হবে। আল্লাহ কিভাবে অনুগ্রহ করবে সেই পন্থাগুলো আমাদের আবিষ্কার করতে হবে এবং সেই পথে আমাদের অবিরত ক্রমাগতভাবে হাঁটতে হবে। এখন আমি আমাদের অতিথির কাছে জানতে চাইবো যে আমাদের শিক্ষা নিয়ে অনেক কথা রয়েছে, যে শিক্ষা নিয়ে অনেকে অনেক কথা বলে থাকেন। আপনার কাছে জানবো যে শিক্ষা, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষাটা কেমন হওয়া দরকার? ধন্যবাদ নাইম। এই শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া দরকার এই বিষয়ে আমার কিছু কথা আসলে আছে। আমিও ভেবেছি যে
এরকম কোনো সুযোগ যদি আমি কখনো পাই, তাহলে আমার এই কথাটা আমি বলবো। আমি মনে করি, বা এটাই আসলে বাস্তবতা, যে দুনিয়াতে মানুষ বসবাস করতেছে আসলে সহযোগিতা এবং বিনিময়ের মাধ্যমে। একজন চাষি, তার কাছে ধান আছে, এবং একজন ডাক্তার, তার কাছে ঔষধ আছে। একজন ইঞ্জিনিয়ারের কাছে আছে কি করে ঘর বানাতে হয় তার কৌশল, তাঁতির কাছে কাপড়, জেলের কাছে মাছ, কামারের কাছে লোহা লক্কর, আর আছে তোমার কুমারের কাছে হাড়ি পাতিল। এর কোনোটাকেই কিন্তু আসলে বাদ দেওয়া যায় না। একজন জেলের কাছে মাছের জন্য জেলের কাছেই যেতে হবে, ধানের জন্য চাষির কাছেই যেতে হবে, ঔষধের জন্য ডাক্তারের কাছেই যেতে হবে। একজন চাষি ডাক্তারের কাছে গেল, সে ঔষধ পেল, ডাক্তার আবার খাবারের জন্য চাষির কাছে আসতেছে। মানে এই যে পারস্পরিক বিনিময়, এই বিনিময়ের মাধ্যমেই কিন্তু আসলে জীবন চলতেছে, সারা পৃথিবী চলতেছে। সুতরাং তোমার শিক্ষাটা এমন হওয়া উচিত, বা শিক্ষা এমন শিক্ষা অর্জন করা উচিত যা বিনিময়যোগ্য। মানে বলছি, আমি এমন জ্ঞান অর্জন করব, এমন শিক্ষা অর্জন করব যা দিয়ে আমি কাউকে সহযোগিতা করতে পারবো, বা কারোর সহযোগিতার প্রয়োজন হবে। তাহলে আমার সহযোগিতার মাধ্যমে সে বিনিময়ে আমাকেও সহযোগিতা করবে, ফলে আমার জীবন, তার জীবন, সবার জীবন সুন্দর হবে। সুতরাং জ্ঞান শিক্ষা অর্জনটা এরকম হলে ভালো হয়, যে যা বিনিময়যোগ্য। এমন জ্ঞান আমি অর্জন করব না যা কারো কাজে লাগে না। প্রিয় দর্শক, স্যার কিন্তু চমৎকার কথা বলেছেন। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদের শিখিয়ে গিয়েছেন দোয়া, যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, অর্থাৎ তিনি ইলমে নাফে অর্থাৎ উপকারী জ্ঞানের কথা বলেছেন। আমরা যখন শিখতে যাব তখন আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে যেন যে জ্ঞান আমাদের উপকারে লাগে, আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রিক জীবনে যে জ্ঞান আমাদের উপকারে লাগবে, সেই জ্ঞানই যেন অর্জন করি। জীবনটা খুব ছোট, অহেতুক, অনর্থক বা অপ্রয়োজনীয় শিক্ষার পেছনে ছুটে জীবনকে নষ্ট করার কোনো মানে হয় না। এখন আমাদের শিক্ষকের কাছে জানতে চাইবো যে শিক্ষকতা পেশা নিয়ে অনেক কথা আছে, এখন অনেকে নানা কারণে এই পেশার ব্যাপারে আগ্রহ অনাগ্রহ প্রকাশ করে থাকে। সো আপনি কিভাবে শিক্ষকতা পেশাকে মূল্যায়ন করে থাকেন? অনেক ভালো প্রশ্ন করেছে নাইম। শিক্ষকতা পেশাকে আমি কিভাবে মূল্যায়ন করি, আমি নিজে একজন শিক্ষক, সেই হিসাবে শিক্ষকতা পেশাকে আমি কিভাবে মূল্যায়ন করি। নাইম, শিক্ষকতা পেশাটা অনেক বড় মাপের একটা পেশা। আল্লাহ রাসূল নিজেও শিক্ষক ছিলেন, এবং তিনি বলেছেন যে আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। আল্লাহ রাসূল যেখানে শিক্ষক ছিলেন, সুতরাং শিক্ষকতা যে অনেক বড় একটা পেশা, অনেক উঁচু মানের একটা পেশা, সে বিষয়ে আসলে কোনো সন্দেহ নাই। আমি বিষয়টা একটু বিশ্লেষণ করি। একজন শিক্ষক, তার মাধ্যমে একটা জাতি পরিবর্তন হয়ে যেতে পারে, একটা জাতি অনেক উপরে উঠে যেতে পারে, আবার একজন শিক্ষকের কারণে জাতি ধ্বংস হয়ে যেতে পারে। শিক্ষকের চরিত্র বা শিক্ষকের কথা, শিক্ষকের বলা, এই বিষয়গুলি ছাত্রদের মধ্যে অজান্তেই প্রবেশ করে। ছাত্ররা শিক্ষককে সবচেয়ে বেশি ফলো করে। এবং শিশু যে ক্লাসে বসে আছে, সে তার শিক্ষককে এত বেশি ফলো করে বা এত বেশি পছন্দ করে, যা অনেক সময় তার বাবা মাকেও সে করে না। শিক্ষক যা বলছে, এই শিশু বাচ্চা কিন্তু তাই বিশ্বাস করছে, এবং সেভাবেই সে চলছে। সুতরাং তার কারো অজান্তেই শিক্ষকের চরিত্র এটা ছাত্রদের ভিতরে প্রবেশ করছে। তো একজন শিক্ষক সে নিজে যদি যোগ্য হয়, তাহলে তার ছাত্ররা সবাই যোগ্য হবে। একজন শিক্ষক যদি রুচিশীল হয়, তাহলে তার ছাত্ররা সবাই রুচিশীল হবে। একজন শিক্ষক যদি সুন্দর করে কথা বলে, তাহলে তার ছাত্ররা সুন্দর করে কথা বলতে শিখবে। একজন শিক্ষক যদি দেশপ্রেমিক হয়, তার ছাত্ররা দেশপ্রেমিক হবে। তুমি খেয়াল করে দেখবা যে যারা বড় হয়েছেন, অনেক বড় হয়েছেন,
তাদের শিক্ষকগুলিও অনেক বড় মাপের মানুষ ছিলেন। একেবারে মানে কি বলবো, দুর্বল শিক্ষকের হাতে বা অযোগ্য শিক্ষকের হাতে খুব ভালো প্রোডাক্ট, ভালো কিছু কিন্তু আশা করা যায় না। সেই জন্য বলছি যে শিক্ষকতা পেশা এটা অনেক বড় মাপের পেশা। যদিও এই কথাটা বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি করে ফেলেছি আমি এই বিষয়টা বুঝতে, কিন্তু এখন আমি মনে করি যে না, শিক্ষকতা অনেক বড় মাপের একটা পেশা। আমার যোগ্যতা নাই সেটা ভিন্ন কথা, কিন্তু শিক্ষকতা পেশাটা অনেক বড় মাপের একটা পেশা। প্রিয় সুধী, স্যার আমাদের সামনে শিক্ষকতা পেশার মহত্ব কথা বর্ণনা করলেন এবং আমরা মনে করতে চাই শিক্ষকতা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি বড় নিয়ামত আমাদের জন্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও বান্দাদেরকে ইলম শিক্ষা দান করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিক্ষক ছিলেন, তার সাহাবায়ে কেরাম তারাও অনেক বড় বড় শিক্ষক ছিলেন। অথবা আমরা যাদেরকে আজকে অনেক শ্রদ্ধার সাথে স্মরণ করি, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, ইমাম গাজ্জালী রাহমাহুল্লাহ, এভাবে প্রত্যেকেই কিন্তু অনেক বড় বড় শিক্ষক ছিলেন। সুতরাং এটা অনেক বড় একটি পেশা। এর মাধ্যমে দেশ, জাতি, সমাজকে সংস্কার করা যায়, সমাজকে তৈরি করা যায়, নির্মাণ করা যায়। সেক্ষেত্রে আমরা যারা শিক্ষকতা পেশায় আছি আমাদের নিজেদেরকেও মনে হয় ঢেলে সাজাবার প্রয়োজন রয়েছে। প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা যদি নিজেদেরকে নতুন ভাবে তৈরি করতে চাই, সমাজের সাথে, এই তরুণ প্রজন্মের সাথে, এই প্রযুক্তির সাথে নিজেদেরকে অ্যাডাপ্ট করতে পারি, তাহলে যদি আমরা নিজেদেরকে যোগ্য হিসেবে তৈরি করতে পারি তাহলে শিক্ষার্থীরাও আমাদের থেকে উপকৃত হবে এবং এটির মাধ্যমে আমরা দেশ জাতি গঠনে আমরা নিজেদের অবদানকে জানান দিতে পারবো। আমি আরেকটু যোগ করি, তোমার কথার সাথে আমি আরেকটু যোগ করি, সেটা হলো একজন শিক্ষক তাকে সে যদি বুঝতে পারে যে তার পেশাটা অনেক চমৎকার, অনেক বড়, অনেক উঁচু মাপের একটি পেশা, তবে তাকে এই অর্থনৈতিক দিক থেকে একটু একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। একজন শিক্ষক যদি মনে করে যে আমি বাজারে গিয়ে বাজারে বড় মাছটা কিনবো, তাহলে কিন্তু আসলে এটা ভালো হবে না। তাহলে শিক্ষকতা পেশায় এ ধরনের মানুষের আসা উচিত হবে না, তাহলে অন্য কোনো পেশায় তাকে যেতে হবে। শিক্ষকের জীবন হতে হবে খুব সিম্পল, সরল, সহজ সরল, এবং চিন্তা চেতনা থাকতে হবে সব সময় পজিটিভ, এবং দেশপ্রেমিক, শিক্ষককে দেশপ্রেমিক হতে হবে। মানুষের জন্য আমি, এই কথাটা শিক্ষককে চিন্তা করতে হবে। এই কথা যদি কোনো শিক্ষক চিন্তা করে তাহলে মনে হয় জাতি পরিবর্তন হয়ে যাবে। শিক্ষকতা এত মহান একটা পেশা যে তার হাতে জাতি পরিবর্তন হয়ে যেতে পারে, সে সম্ভাবনা অনেক। শিক্ষকতা পেশা মহান, শিক্ষক যিনি আছেন তিনিও মহান। তো যিনি মহান হবে তার মধ্যে তো ত্যাগের মানসিকতা থাকতে হবে, ত্যাগের বিকল্প তো নেই। স্যার যেটা বললেন আমরা এটা মাথায় রাখবো এবং মাথায় রেখেই আমাদের এই পেশায় আসতে হবে এবং এই চ্যালেঞ্জিং পেশায় থেকে নিজেদেরকে প্রমাণ করতে হবে। স্যারের কাছে জানতে চাইবো যে স্যার আপনি সাধারণ শিক্ষায় পড়াশোনা করে তারপর মাদ্রাসা শিক্ষায় পড়াশোনা করাচ্ছেন, আপনার কাছে জানবো যে অনুভূতি কি আপনার? নাইম, আসলে এই মাদ্রাসায় শিক্ষকতা করছি, এই বিষয়টা শুরুর দিকে আমি খুব এনজয় করেছি, ব্যাপারটা এমন না। আর তুমি জানো, তোমাদের সাথে ক্লাসেও আমি গল্প করেছি যে আমি আমার জীবন শুরু করেছি আসলে একটা প্রাইভেট ইন্ডাস্ট্রির কেমিস্ট হিসাবে। সেই পেশাটাকে আমি অনেক এনজয় করেছি। তো ওখানে নতুন নতুন কাজ করেছি, অনেক ভালো লেগেছে আমার ওই পেশাটা। তবে কেন জানি, কিভাবে জানি, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে এই শিক্ষকতা পেশাতে নিয়ে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এবং শুরুর দিকে আমি অত সুন্দরভাবে এই মাদ্রাসার শিক্ষক হয়েছি, এতে খুব যে খুশি হতে পেরেছিলাম এমনটি না। কিন্তু আস্তে আস্তে যখন এই পরিবেশের সাথে নিজের অ্যাডাপ্টেশনটা করে নিলাম বা বুঝতে শুরু করলাম, তখন আমি এই বিষয়টা মাঝে মাঝে ভাবি আর আল্লাহ তাআলার প্রশংসায় আমার মাথা অবনত হয়ে আসে যে মাদ্রাসায় শিক্ষকতা করার আগে আমার জীবন কেমন ছিল, আর এই মাদ্রাসায় শিক্ষকতা করছি এখন আমার জীবনটা কেমন। এখন আমি যে পোশাকে থাকি এই পোশাকটা দেখে
রাস্তায় যখন হাঁটি মানুষ আমাকে হুজুর বলে। তুমি বিশ্বাস করো, এই হুজুর শব্দটা শুনে আমি খুব খুশি হই, আমার কাছে খুব ভালো লাগে এবং আমি খুব মানে কি বলবো, একবারে স্পষ্ট করে তোমাকে বলতে পারি, আমি যখন শার্ট প্যান্ট পরে রাস্তায় হেঁটেছি তখন আমার সাথে মানুষের যে আচরণ ছিল, এখন তার চেয়ে অনেক ভালো আচরণ মানুষ আমার সাথে করে। এখন রাস্তায় হাঁটলে মানুষ আমাকে সালাম দেয়, আমি এটা উপভোগ করি যে আরে মানুষ আমাকে সালাম দিচ্ছে, আগে তো এটা করেনি কখনো। আমি শার্ট প্যান্ট পরে যখন রাস্তায় হেঁটেছি, ঘুরেছি, করেছি, সেই করেছি, তখন তো কেউ আমাকে এরকম আমার খোঁজ খবর নেয়নি। আর এখন দেখি এই রিক্সা ড্রাইভার, এই পথচারী, সে আমাকে পাস করে যাচ্ছে, আমাকে একটা সালাম দিয়ে বসছে। এই বিষয়টা আমি খুব উপভোগ করি। মাদ্রাসায় শিক্ষকতা করছি বলেই এটা সম্ভব হয়েছে। মাদ্রাসায় শিক্ষকতা করেছি, তোমাদের মতো ছাত্র পেয়েছি, তোমাদের মতো কত শত ছাত্র আমার। আর মাদ্রাসার ছাত্ররা আসলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ছাত্ররা শিক্ষককে অনেক বেশি শ্রদ্ধা করে, অনেক বেশি শ্রদ্ধা করে। আসলে মাদ্রাসায় পড়া ছেলেরা জানে তো যে আল্লাহ রাসূল শিক্ষক। এই কারণেই মনে হয় মাদ্রাসার ছেলেরা শিক্ষক আমাদেরকে অনেক বেশি সম্মান করে, যা কি বলবো, যা আমরা পাওয়ার যোগ্য না তার চেয়েও বেশি সম্মান মাদ্রাসার ছাত্ররা আমাদেরকে করে। এই কারণে এই মাদ্রাসায় শিক্ষকতা করে আমি খুব খুশি এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করে আমি শেষ করতে পারবো না যে আল্লাহ তাআলা আমাকে মাদ্রাসার শিক্ষক বানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে অনুগ্রহ করেছেন। সেই জন্যই মনে হয় আমি ওই পেশা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পেশাতে নিয়ে এসেছেন, মাদ্রাসায় নিয়ে এসেছেন। সম্মানিত সুধী, স্যার আমাদের সাথে তার অনুভূতি শেয়ার করলেন। আমরাও মনে করতে চাই মাদ্রাসা শিক্ষা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ অনুগ্রহের শিক্ষা ব্যবস্থা, এত কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলার প্রিয় ভাজন, অনুগ্রহ ভাজন এবং আল্লাহ তাআলার মনোনীত বান্দাবান্দিরা এই শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত থাকে। এই পেশাতে যারা আছে তারা অবশ্যই আধ্যাত্মিকভাবে যেভাবে উপকৃত হয়, ঠিক অনুরূপভাবে জাগতিকভাবেও কিন্তু স্যার বলেছেন যে মানুষ তাদেরকে সম্মান করে, অনেক বড় চোখে দেখে, দুনিয়ার জীবনেও কিন্তু তাদের জীবনটা সহজ হয়ে ওঠে। সুতরাং আমরা যারা মাদ্রাসা অঙ্গনে আছি, আমাদের পরিবেশটার কথা চিন্তা করা উচিত যে আমরা কোন পরিবেশে থাকবো, কিভাবে থাকবো। এভাবে যদি আমরা চিন্তা করতে পারি তাহলে হয়তো আল্লাহর অনুগ্রহ পাওয়া বা সঠিক সিদ্ধান্তে যাওয়া আমাদের জন্য সহজ হবে। এখন স্যারের কাছে জানতে চাইবো যে স্যার, আপনি বিজ্ঞান বিভাগে পড়াচ্ছেন, অনেক শিক্ষার্থী আপনার কাছে আসে, তাদেরকে আপনি পড়াচ্ছেন। আপনার কাছে জানবো যে কোন ছাত্রগুলা যদি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তখন তারা ভালো করবে? আসলে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করার জন্য ছাত্রদের বিশেষ কিছু যোগ্যতা থাকা দরকার বলে আমি মনে করি। একেবারে গয়রহভাবে সব ছেলে বিজ্ঞান পড়বে এটা মনে হয় একটু ঠিক না। বিজ্ঞান তুলনামূলকভাবে একটু কঠিন, একটু বুঝে পড়তে হয় বা মনেও রাখতে হয়, অনেক জিনিস মনেও রাখতে হয়। এই কারণে বিজ্ঞান পড়ার জন্য ছাত্রদের কিছু কোয়ালিটি থাকা দরকার, কিছু যোগ্যতা থাকা দরকার। অনেকে হয়তো অনেকভাবে বলবেন, কিন্তু আমি মনে করি কমপক্ষে এই কয়েকটি যোগ্যতা না থাকলে বিজ্ঞান পড়া উচিত না। সেটা হলো বড় হওয়ার প্রবল আগ্রহ। কোন মানুষ যদি স্বপ্ন না দেখে, অনেক বড় হওয়ার স্বপ্ন না দেখতে পারে, তাহলে তার আসলে বিজ্ঞান পড়াটা ঠিক হবে না। আর একটা বিষয় হলো ক্ষুরধার মেধা। আমি আমার শিক্ষকতা জীবনে দেখেছি যে বহু ছেলে আছে যারা আন্ডারস্ট্যান্ড করতে পারে, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার যাদের অনেক ভালো, কিন্তু বোঝার পরে এই জিনিসটা যে মনে রাখতে হবে এটা পারে না। আবার অনেক ছেলে আছে যে মুখস্থ করতে পারে কিন্তু বুঝতে তার সময় লাগে। খুব অল্প সংখ্যক ছাত্র আমি পেয়েছি যাদের এই উভয় গুণ আছে। তো আমি মনে করি যাদের মুখস্থ শক্তিও আছে এবং আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটাও চমৎকার, তারাই বিজ্ঞান পড়লে ভালো হয়। আর একটা বিষয় বলবো যে বিজ্ঞান নিয়ে কিন্তু বেশ পড়াশোনা করতে হয়, পরিশ্রম করতে হয়, রাত জেগে পড়তে হয়। তো এ কারণে সুস্থ শরীরও দরকার। মানে কি বলবো,
যে মনে করো একজন মানুষ বা একজন ছাত্র বা একজন বালক, সে ম্যাচি হওয়ার স্বপ্ন দেখছে। হ্যাঁ, সে চাই যে আমি ভালো একজন ফুটবলার হব, আমি ম্যাচির মতো ফুটবলার হব, কিন্তু দেখা গেল তার একটা পা নাই, সে খোড়া। তাহলে সে শুধু স্বপ্ন দেখলেই কি হবে? স্বপ্ন দেখলে তো হবে না, তার তো ওই যোগ্যতাই নাই, তার তো ওই জায়গায় ঘাটতি আছে। সুতরাং তার নিশ্চয়ই এই ফুটবলার হওয়ার স্বপ্ন দেখাটা ঠিক হবে না। তখন তাকে তার এমটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে ফুটবলারের মতো ওই রকম সম্মানিত একটা জায়গা অন্য কি আছে আর যা সে অ্যাচিভ করতে পারবে, এই বিষয়টা খোঁজা দরকার এবং সেই হিসেবে তাকে অগ্রসর হওয়া দরকার। সম্মানিত সুধী, স্যার আমাদেরকে সতর্ক করলেন এবং উৎসাহিত করলেন, আমরা যারা বিজ্ঞান বিভাগে পড়তে চাই তাদের আগে চিন্তা করা উচিত আসলে এই বিজ্ঞান বিভাগে পড়ার মতো যোগ্যতা আমার কতটুকু রয়েছে। সেজন্য আমরা শিক্ষকদের সাথে, আগে স্যারদের সাথে আমরা কথাবার্তা বলতে পারি, তাদের পরামর্শ নিতে পারি, তাদের থেকে আমরা আমার ভবিষ্যৎ পড়াশোনা বা অধ্যয়ন কিরকম হবে সেই সম্পর্কে একটা ধারণা পেতে পারি। অথবা আমাদের বড় ভাই যারা রয়েছেন, যারা বিজ্ঞান বিভাগে পড়েছেন, তাদের সাথে আমরা কনভারসেশন করতে পারি, তাদের পরামর্শগুলো নিতে পারি এবং নিয়ে আমি নিজেকে পর্যবেক্ষণ করতে পারি যে আসলে আমি এই জায়গাটা যেতে পারবো কিনা। তাই না? এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে মনে হয় একটা সঠিক সিদ্ধান্তে যেতে পারবো। আর একটি কথা হচ্ছে যে ভালো ছাত্র মানেই যে বিজ্ঞান বিভাগ নিতে হবে, ব্যাপারটা এরকম নয়, বরং দেশকে গঠন করার জন্য কিন্তু আর্টস কমার্স ওই বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আর্টসের অনেক ছাত্ররা কিন্তু দেশে অনেক বড় অবদান রাখছে, সুতরাং সেগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। ভালো ছাত্র মানেই বিজ্ঞান এটা না, বরং এটা আপনার এইমের সাথে, আপনার স্বপ্নের সাথে, আপনার শখের সাথে, আপনার যোগ্যতার সাথে জড়িত বিষয়। আপনার এইম যদি বিজ্ঞান হয়, আপনার শখ যদি হয় ডাক্তার হওয়া, হন, সমস্যা নেই। কিন্তু আপনার যদি ভালো লাগে যে আপনি আইনজীবী হবেন, তাহলে তো অবশ্যই আপনাকে ওই পথে হাঁটতে হবে। এটা সম্পূর্ণ আপনার ভালো লাগা, আপনার অদম্য ইচ্ছা শক্তি বা আপনার পছন্দ লাগা, আপনার স্বপ্নের সাথে জড়িত। আমি কোন বিষয়ে যাব স্যার, আমি এখন আপনার কাছে জানতে চাইবো যে বিজ্ঞান বিভাগে আপনি বললেন যে তুলনামূলক একটু কঠিন পড়াশোনা এখানে, কিন্তু এই কঠিন পড়াশোনাতে যদি কেউ এসে যায় এবং সে চিন্তা করে যে আমি ভালো ফলাফল করব, তাহলে তার কি কি করা দরকার রয়েছে? হ্যাঁ, দেখো, বিজ্ঞান বিষয়ে ভালো করার জন্য যেটা করা দরকার, ছাত্ররা যেটা করবে সেটা হলো বুঝে পড়া। না বুঝে শুধু মুখস্থ করব এইরকম যেন না করি আমরা। আর ইদানিং ছাত্রদের ভিতরে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে পরীক্ষায় যা আসবে, পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে শুধু সেগুলা আমি ভালো করে পড়বো, ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে যেগুলো আসবে শুধু সেগুলা আমি ভালো করে পড়বো। দেখো, যদি এইটা কোনো ছাত্র করে তাহলে কিন্তু সে বিজ্ঞানের মানে মূল যে জিনিস, এই জিনিস থেকে সে মানে দূরে থাকবে। বরং বিজ্ঞানে ভালো করতে হলে সব পড়তে হবে, বিজ্ঞানের প্রত্যেকটা মৌলিক বিষয় বুঝে পড়তে হবে এবং নিজের মেধাটাকে কাজে লাগাতে হবে। আমি এটা জিনিস শিখলাম, এই শিক্ষাটাকে শিখে আমি অন্য কোনো ভাবে এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারি কিনা, এই মেধাটাকে খাটাইতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে, তাহলে সে বিজ্ঞান বিষয়ে ভালো করবে। সম্মানিত সুধী, স্যার আমাদেরকে আবারও বলে দিলেন যে আমাদের শিক্ষার্থীদের কি করণীয় রয়েছে এবং যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে চায়, আমি বলতে চাই এখানে যে স্যার এইমাত্র যে কথাগুলো বললেন এগুলা একবার নয় বরং একাধিকবার, যতবার সম্ভব ততবার যেন আমরা এগুলো শুনি এবং চিন্তা করি যে স্যারের কথাগুলোর সাথে আমার বাস্তবতাটা কি, এটা যদি আমরা মিলাই। আমিও এই কথাগুলো আমি আমার শিক্ষার্থীদেরকে বলি, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে স্যারের মুখ থেকে এই কথাগুলো বের করে নিয়ে আসবো বা স্যার বলবেন। স্যার দারুন নাজাতের সহকারী অধ্যাপক, স্যারের কথার আলাদা একটা গুরুত্ব আমাদের কাছে অবশ্যই আছে। স্যার তার অভিজ্ঞতার আলোকেই কিন্তু আমাদেরকে সতর্ক করছেন, আমাদেরকে বলছেন আমরা কিন্তু ভেবে চিন্তেই কিন্তু আমরা এই বিভাগে আসব এবং আসলে পড়াশোনা করতে হবে। কঠিন পড়াশোনা করলে অবশ্য সফল হওয়া সম্ভব। স্যার কাছে জানতে চাইবো যে বিজ্ঞান বিভাগের অনেকগুলা পজিটিভ দিকও আছে, যে স্যার এখান থেকে অনেক প্রফেশনে যুক্ত হওয়া যায়। আপনি যদি আমাদের কাছে একটু পরিষ্কার করেন যে কোন কোন পেশায় আসলে যাওয়া যায়। বিজ্ঞান বিভাগের যে ক্ষেত্র, এই ক্ষেত্রটা কিছুটা ওয়াইড, একটু তুলনামূলকভাবে এই প্রশস্ত জায়গাটা অনেক প্রশস্ত। কোন ছাত্র যদি ইন্টারমিডিয়েট পর্যন্ত বিজ্ঞান পড়ে এবং তারপরে সে বিজ্ঞান ছেড়ে দিয়ে আর্টসে যেতে চায় বা কমার্সে যেতে চায়, তার জন্য পথ কিন্তু খোলা আছে, সে পারবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সে অ্যাডমিশন টেস্ট দিয়ে আর্টসের ওই বিষয়গুলা বা কমার্সের এই বিষয়গুলা
সে পড়তে পারবে। কিন্তু এই জায়গাতে কিছুটা সীমাবদ্ধতা আছে। আর্টস এবং কমার্সের যারা পড়ছে তাদের কিছুটা সীমাবদ্ধতা আছে। আর্টস বা কমার্স পড়ার পরে একজন মানুষ বা একজন ছাত্র সে মনে করলো যে আমি এখন ডাক্তারি পড়বো, তা এটা কিন্তু আসলে তার পক্ষে সম্ভব হবে না। বা আমি এখন ইঞ্জিনিয়ারিং পড়বো বা আমি একজন কেমিস্ট হব, এটা কিন্তু তার পক্ষে সম্ভব হবে না। সুতরাং আমি বলবো যে বিজ্ঞানের ক্ষেত্রটা তুলনামূলকভাবে প্রশস্ত। যেমন কেউ যদি চাকরি করতে চায়, তাহলে চাকরি করতে গেলে যে বলবো বিসিএস যে পরীক্ষা দেয়, বিসিএস পরীক্ষা দিয়ে 26টা ক্যাডার ভিত্তিক জব আছে। এখানে জেনারেল ক্যাডার যেগুলা, সেই জেনারেল ক্যাডারে আর্টসের ছেলেরাও করতে পারবে, সায়েন্সের ছেলেরাও এই চাকরিগুলো করতে পারবে। তুলনামূলকভাবে আমরা কিন্তু দেখি যে এই জায়গায় প্রশাসনের যারা জব করতেছে সেক্ষেত্রে কিন্তু আর্টসের ছেলেরাই এগিয়ে আছে। একটা ছেলে সে বুয়েট থেকে পাশ করে এসে বিসিএস দিয়ে প্রশাসনে যাচ্ছে, এ ধরনের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কম। প্রশাসনে যে যারা জব করতেছে এরা মূলত ওই কলা ভবনের ছাত্রই বেশি। এখানে কিন্তু তোমার বুয়েট থেকে পাশ করে বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে পাশ করে বা মেডিকেল থেকে পাশ করে প্রশাসনে জব করতেছে এরকম কিন্তু তুলনামূলকভাবে কম। হ্যাঁ, তো আমি এই কথাগুলো বলছি আর্টসের ছেলেদের ডিজার্টেন হবে তোমরা, সেই ব্যাপারটা এরকম না। আর্টসেরও অনেক ক্ষেত্র আছে, সায়েন্সেরও অনেক ক্ষেত্র আছে আসলে অনেক কাজ করার। ব্যবসা করতে চাও সেটাও মানে সবার জন্যই উন্মুক্ত, সেটা সবাই করতে পারবে। ব্যবসার জন্য যারা তোমরা কমার্স পড়বে, কমার্স পড়লে ব্যবসার ক্ষেত্রে কিছুটা সুবিধা পাওয়া যায়। ব্যবসাও একটা অনেক ভালো পেশা এটা হতে পারে। তো আমি বলছি ওভারঅল সবার জন্যই আসলে স্কোপ আছে। সম্মানিত সুধী, স্যার আমাদেরকে যেভাবে বললেন আমাদের এটাই চিন্তা করা উচিত। বিজ্ঞান থেকে এটাই সুবিধা যে আমি প্রথমে নিলাম, নিজেকে একটু পরীক্ষা করে নিলাম যে আসলে আমি বিজ্ঞানের জন্য উপযুক্ত কিনা। যদি সেটা না হয় তাহলে তো অন্য অপশন আছে, কিন্তু আর্টসে সেটা থাকে না। এই জন্য কিন্তু ছাত্রদেরকে ভাবতে হবে যে প্রাথমিক দিকেও যদি সে বিজ্ঞান নেয় তারপরেও কিন্তু সে দ্বিতীয় চিন্তা করার তার সুযোগ রয়েছে, তার চিন্তাগুলো করা উচিত। এবং জীবন নিয়ে তো আসলে জীবনটা খুব অল্প, আমাদের খুব বেশি চিন্তা করে আমাদের সিদ্ধান্তের পথে এগোতে হবে, যেহেতু জীবনটা আমাদের ছোট। এই কারণে আমাদের মুরব্বীদের পরামর্শ, স্যারদের পরামর্শ বা আমাদের প্রিন্সিপাল হুজুর আছেন বা যাদের থেকে পরামর্শ নিলে আমাদের মনে প্রশান্তি আসবে, সিদ্ধান্ত নিতে সুবিধা হবে, তাদের পরামর্শগুলো নেওয়া উচিত। সর্বোপরি আমার কোনটা ভালো লাগে, আমার কোন কাজটা ভালো লাগে, কোন কাজের ভিতর ঘন্টার পর ঘন্টা সারাদিন সারা রাত ডুবে থাকতে আমার ভালো লাগে, এই চিন্তাটা আমার করতে হবে। যার যে পেশায় ভালো লাগে স্যার, তার তো মনে হয় সেই পেশাতেই যাওয়া উচিত। এইখানে নাই আমি একটা আমার অভিজ্ঞতা শেয়ার করি তোমার সাথে, মনে চাইছে শেয়ার করতে, তুমি একটু সময় দাও দয়া করে। জি অবশ্যই। সেটি হলো আমার একজন ছাত্র, সেই ছাত্র ওর মেধা যা ছিল তাতে আমি দেখেছি যে এই ছেলেটা তোমাদের সাথেই পড়তো। হ্যাঁ, আমার মনে পড়েছে এখন তোমাদের সাথেই পড়ছো, আবির তোমার তুমি চিনছো। এই আবিরের যে মেধা, এই মেধাটা ছিল ওর ক্রিয়েটিভ মেধা। আমি ওকে পরামর্শ দিয়েছিলাম যে তুমি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য চিন্তা করো, কিন্তু ওর পরিবার ওকে ডাক্তার বানাবে। এই হলো ওর পরিবারের স্বপ্ন। ছেলের স্বপ্ন একরকম, পরিবারের স্বপ্ন আরেক রকম। যাই হোক, এই ছেলে যখন অ্যাডমিশন টেস্ট দিল ঢাকা ইউনিভার্সিটিতে ও জায়গা পেল এবং ভালো প্রথম দিকে সিরিয়াল করলো, কিন্তু ওর পছন্দের মতো সাবজেক্ট নিতে পারবে না, কারণ তখন ও ম্যাথমেটিক্স পড়েনি, ইন্টারমিডিয়েট তখন ও ম্যাথমেটিক্স পড়েনি। যাই হোক, ওর পরিবার আমার শরণাপন্ন হলো। আমি আবিরকে বোঝালাম যে তোমার পরিবার মেডিকেলে পড়াইতে চায়, তুমি পরিবারের উপরে আর এরকম মন খারাপ করো না, তুমি একটু চেষ্টা করো যে তুমি মেডিকেলের চান্স পাও কিনা। ওই ছেলেটা মানে প্রায় 30 সেকেন্ড মতো সময় নিয়েছে, সময় নিয়ে আমাকে বলেছে আচ্ছা স্যার আমি চেষ্টা করব। এরপর মাত্র 1 মাস ও পড়াশোনা করেছে। 1 মাস পড়াশোনা করে ও কিন্তু মেডিকেল কলেজে চান্স পেয়েছে এবং রাজশাহী মেডিকেল কলেজে চান্স পেয়েছে। রাজশাহী মেডিকেল কলেজে
ওকে পাঠালাম, কিছুদিনের পরে সে আর পড়বে না, রাজশাহী মেডিকেলে সে আর পড়বে না, সে এই মেডিকেলে পড়া আমার ভালো লাগে না, আমি পারবো না। যাই হোক, ওই সময় রাজশাহী মেডিকেল কলেজে আমার একজন ছাত্র ছিল, তাকে আমি ফোন দিলাম, তামিম, ওকে ফোন দিলাম, বললাম যে বাবা তুমি একটু ওকে টেক কেয়ার করো। তামিম যখন বেরিয়ে আসছে, আবিরের সাথে আমার যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেকদিন ও আমাকে ফোন টোন দেয় না, আমিও ওর কোনো খোঁজ খবর জানি না। হঠাৎ একদিন ওর এক বন্ধুর সাথে আমার দেখা, আমি জিজ্ঞেস করলাম, ও মেডিকেল থেকে আউট হয়ে আসছে, ও আর পড়েইনি মেডিকেলে, তারপরে আর খোঁজ খবর জানি না। তা আমি এই কথাটা তোমার সাথে শেয়ার করলাম প্রসঙ্গক্রমে, যে আসলে একজন ছাত্র সে যেটাকে ভালো মনে করে, যে সে ইন্টারেস্টেড ফিল করে, আসলে তাকে সেই কাজ করতে দেওয়া উচিত, যদি কাজটা কোনো অন্যায় কাজ না হয়, তাহলে তাকে সেই পেশাটাইতেই যেতে দেওয়া উচিত, সেখানে সে এনজয় করবে, ভালো থাকবে। সম্মানিত সুধী, আবি কিন্তু আমার সহপাঠী এবং আমরা একই সাথে স্যারের কাছে পড়েছি। আমিও কিন্তু আসলে বিজ্ঞান বিভাগেই পড়েছি, কিন্তু আমি কিছুদিন পরে নিজের মধ্যে আবিষ্কার করেছি যে আমার হয়তো সাহিত্যের প্রতি একটু ঝোঁক আছে, বা একটু দিনচর্চার প্রতি আমার একটু আলাদা ঝোঁক আছে। আমি কিন্তু চলে এসেছি, এটাতে আমি ভালো লাগে, এই জন্য কিন্তু এসেছি। এই যে এখন আপনাদের সামনে কাজ করছি, কথা বলছি, স্যারদের সাথে কথা বলছি, এইটাই আমার কাছে বেশি ভালো লাগে। এবং অনেক কিছুর মধ্যে দিয়েও কিন্তু আমি এখানে আছি, এবং স্যার আমার কাছে মনে হয় যেন অনেক তৃপ্তির মধ্যে একটা তৃপ্তি পাই, যে না আমি আমার পছন্দের কাজটা করতে পারছি, এই আর কি। তো সম্মানিত শুধু আমরা যারা অভিভাবক রয়েছি বা আমরা যারা পরামর্শ দিচ্ছি, তারাও ছাত্রদের সাথে কানেক্ট হয়ে যদি আমরা পরামর্শটা দিতে পারি, তাহলে হয়তো ছাত্রদের এগিয়ে যাওয়াটা সহজতর হবে বা সুন্দর হবে। এখন স্যারের কাছে জানবো যে স্যার, আপনি চমৎকার করে আমাদের ইংরেজিতেও ক্লাস নিয়েছেন, আমাদেরকে ইংরেজি পড়িয়েছেন, এবং অনেক কিছু ইংরেজিতেও আমাদেরকে বুঝিয়েছেন, আমরা বোঝার চেষ্টা করেছি। একটু যদি বলেন যে ইংরেজি ভাষায় যদি দক্ষ হতে চায় শিক্ষার্থীরা, তাহলে কিভাবে তারা হবে? একজন শিক্ষার্থী যে বিষয়ে সে শিক্ষা অর্জন করতে চায়, তার মনে গেঁথে নিতে হবে যে আমি এই বিষয়টা শিখতে চাই। কোন শিক্ষার্থী যদি ইংরেজি শিখতে চায়, তাহলে তার মনে গেঁথে নিতে হবে যে আমি ইংরেজি শিখতে চাই। এই শব্দটা যদি তার মাথায় গেঁথে যায় যে আমি ইংরেজি শিখব, তাহলে এই ইংরেজি শেখাটা তার জন্য সহজ হয়ে যাবে। যখন সে ইংরেজি শিখতে চাইবে, তখন ইংরেজির বইপত্রগুলো সে পড়বে। 10টা শব্দ পড়েছে, 5টা শব্দ সে আটকিয়ে যাবে, এই 5টা শব্দ সে ডিকশনারি দেখে শিখে নেবে, সে আর ভুলবে না। ইংরেজি পেপার পত্রিকা আছে, পেপার আছে, এই ইংরেজি পেপারগুলো সে দেখবে। ছোট ছোট ইংরেজির গল্পের বই পাওয়া যায়, অনেক মজার মজার গল্পের বই পাওয়া যায়, এই বইগুলো সে পড়বে। তো গল্প পড়তে তো সাধারণত ভালো লাগে, এই গল্পের বইগুলো পড়ার মধ্য দিয়ে সে অনেক শব্দ শিখবে এবং এই শব্দগুলা মনে রাখবে। আর একটা কথা আমার ছাত্রদের জন্য আমি বলতে চাই, আমি যখন ছাত্র তখন আমি যে কাজটা করতাম ইংরেজির জন্য, সেটা হলো ছোট্ট একটা খাতা আমি আমার পকেটে রাখতাম। ওই খাতাতে আমি নতুন যে শব্দটা শিখতাম সেই শব্দটা লিখে রাখতাম। আমি খেয়াল করেছি যে শব্দটা আমি লিখে আমার পকেটে রেখেছি, ওই শব্দটা আর আমি ভুলিনি। তা আমার মনে হয় এই কাজটি করলে ছেলেরা ভালো ইংরেজি শিখতে পারবে। আর বন্ধুদের মধ্যে তোমরা যখন থাকবে, আমার ছাত্ররা, তখন ইংরেজি শব্দ ব্যবহার করবে, ইংরেজিতে কথা বলার চেষ্টা করবে, তাহলে দেখবে ইংরেজি শেখাটা তোমার জন্য সহজ হয়ে যাবে। সম্মানিত সুধী, স্যার আমাদেরকে কিভাবে ইংরেজিতে পারঙ্গম হতে হবে সেটি পরামর্শ দিলেন, এবং আমরা এই যুগে এসে ইংরেজি ভাষাকে খুব সহজেই কিন্তু আমরা আত্মস্থ করতে পারি যদি আমরা চাই। স্যার কিন্তু মনের ইচ্ছাটার প্রতি প্রথমে জোর দিয়েছেন। আমাদের এই ইচ্ছা শক্তিটা যদি প্রবলতর হয়, তাহলে কিন্তু এই সময় স্যার ইংরেজি শেখাটা আরো সহজ। এখন প্রযুক্তি চলে এসেছে, আমরা ইউটিউব ঘাঁটতে পারি, আমরা ফেসবুক ঘাঁটতে পারি, বা বিদেশিদের সাথেও আমরা কনভারসেশন করতে পারি। আপনি বন্ধুদের কথা বললেন, আমারও অনেক ছোট ভাই আছে, তাদেরকে দেখেছি তারা বিদেশিদের সাথে কানেক্ট থাকে এবং সেখানে তারা মেসেজিং করে বা কথা বলার চেষ্টা করে, এভাবে তারা নিজেদেরকে ডেভেলপ করছে। সুতরাং আপনার মধ্যে যদি ওই পোকাটা ঢুকে যায়,
যায় যে আমি ইংরেজিটা শিখবো, এই পোকাটা ঢুকলে আপনি নিচের অনেকগুলো পন্থা আবিষ্কার করতে পারবেন যে না, আমাকে এভাবে এভাবে পথ হাঁটলে আমি সহজে ইংরেজিটা শিখতে পারবো। সম্মানিত সুধী, আমাদের অতিথি আমাদের খুবই প্রিয় একজন মানুষ, এবং তিনি আমাদের মুহতারাম প্রিন্সিপাল হুজুরের একজন খুবই পছন্দের একজন সহকর্মী, এত কোনো সন্দেহ নাই। প্রিন্সিপাল হুজুরের মুখে তার অনেক প্রশংসা শুনেছি, এবং হুজুর তাকে যথেষ্ট রকমের গুরুত্ব দিয়ে থাকেন সমস্ত কাজে কর্মে। এখন স্যারের কাছে জানতে চাইবো, প্রিন্সিপাল তো নিঃসন্দেহে আপনার একজন প্রিয় মানুষ, হুজুরকে দীর্ঘদিন ধরে দেখে এসেছেন, আপনার কাছে জানবো যে প্রিন্সিপাল হুজুরকে কিভাবে দেখেছেন বা তাকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন। নাইম, প্রিন্সিপাল হুজুরকে মূল্যায়ন করা এটা আমার পক্ষে বা আমার জন্য কি বলবো, এটা সহজ কাজ না। প্রিন্সিপাল হুজুর অনেক উঁচু স্থানের একজন মানুষ, অনেক উঁচু স্তরের একজন মানুষ। উনি এই প্রতিষ্ঠানের প্রধান, এবং এই প্রতিষ্ঠানটা খুব ছোট্ট একটা প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিয়ে উনি অনেক বড় আজকের এই দারুন নাজাতে পরিণত করেছেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলার একজন কি বলবো, একজন খুব প্রিয় বান্দা না হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত অনুগ্রহ করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিন্সিপাল হুজুরকে অনেক মান সম্মান দিয়েছেন। তো প্রিন্সিপাল হুজুরের বিষয়ে মূল্যায়ন আসলে আমার পক্ষে সম্ভব না। আমি প্রিন্সিপাল হুজুরকে অনেক বড় মাপের একজন মানুষ মনে করি, এবং সেই জন্যে আসলে আমার যোগ্যতার অভাবে বা আমি নিজেকে অযোগ্য একজন মানুষ মনে করি, এই কারণে প্রিন্সিপাল হুজুরের কাছ থেকে আমি নিজেকে কিছুটা আড়াল করে রাখার চেষ্টা করি সব সময়, যে আমি যদি প্রিন্সিপাল হুজুরের খুব কাছাকাছি যাই তাহলে আমার ভিতরে যে দুর্বলতাগুলি আছে হুজুর হয়তো সেগুলা জেনে যাবে, যার কারণে আমি একটু হুজুরের কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। যাই হোক, তোমরা এটাকে কৌশল বলতে পারো, অপকৌশল, যাই বলো না কেন, আসলে এটি আমি করি। তো হুজুরের সাথে খুব বেশি আমার খুব বেশি ঘনিষ্ঠতা বা খুব বেশি স্মৃতি যেটাকে তোমরা বলছো, এটা ওরকম আমি বলবো না। হুজুরের সাথে বাইরে, যখন মাদ্রাসার বাইরে দু একবার গেছি, দু একটা কাজে গেছি, তখন দেখেছি আমাদের প্রতি বা আমার প্রতি হুজুরের আচরণ একরকম, মাদ্রাসার ভিতরে আরেক রকম। আসলে সেটি হওয়ার কথা। মাদ্রাসার ভিতরে হলেন উনি আমার বস বা আমার মানে উপরস্থ কর্মকর্তা, আমি তার অধীনের একজন নগণ্য শিক্ষক মাত্র। একেবারে খুব বেশি এক্সেস যদি হুজুরের সাথে আমার থাকে, সেটি আসলে ওরকম ঠিক হবে না, সেটা প্রশাসনের জন্য সুন্দর হয় না। তো যাই হোক, প্রিন্সিপাল হুজুরের সাথে এক হজের সফরে আমি সফর করেছি, এবং সেখানে হুজুরের একটা আচরণ বা একটা কথা আমাকে খুব আমার মনে লেগেছে, খুব মনে লেগেছে। এই কথাটা যখন আমার মনে হয় তখন আমার আবেগ চলে আসে। হজের সফরে গিয়েও হুজুরের যে খুব কাছাকাছি আমি যাওয়ার চেষ্টা করেছি বা কাছাকাছি আমি ছিলাম, ব্যাপারটা এরকম না। এখানে যেমন নিজেকে ছাপিয়ে রাখি, ওখানেও তেমন নিজেকে ছাপিয়ে রাখারই চেষ্টা করি। একদিন মাতাবে বসেছিলাম, বাইতুল্লাহর দিকে তাকিয়েছিলাম। হুজুর আমার থেকে কিছুটা দূরে বসেছিলেন, হুজুরও বাইতুল্লাহর দিকে তাকিয়ে ছিলেন। তো আমি কি যেন মনে করে গিয়ে হুজুরের পাশে বসছি। হুজুরের পাশে বসে আছি, হুজুরও বাইতুল্লাহর দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি। হঠাৎ করে প্রিন্সিপাল হুজুর আমার কানে কানে বললেন যে, স্যার,
আমাদের ইংরেজি স্যারের জন্য আপনি দোয়া করেন। হুজুরের এই কথাটা আমার কাছে মানে এত মানে আবেগের মনে হলো, আমার কাছে এত ভালো লাগলো। আমার কাছে মনে হলো আল্লাহ আপনি আমাকে কত সম্মান দিয়েছেন, কত সম্মান দিয়েছেন। এত সম্মানের অধিকারী তো আমি না, এত সম্মান পাওয়ার যোগ্যতা তো আমার নাই। প্রিন্সিপাল হুজুর কত উঁচু স্তরের একজন মানুষ, তার আধ্যাত্মিকতা, তার আমল আখলাক এটা কত উপরের। সেই প্রিন্সিপাল হুজুর আমাকে দোয়া করতে বললেন, এটা আমার জন্য কত বড় একটা পাওয়া। এই যে বিষয়টা নাই, এই বিষয়টা মাঝে মাঝে আমার মনে হয় যে আল্লাহ আল্লাহ আপনি আমাকে কত অনুগ্রহ করেছেন। প্রিন্সিপাল হুজুরের মতো মানুষ আমাকে দোয়া করতে বললেন, এই কথাটা আমার মাঝে মাঝে মনে হয় এবং মনে থাকবে সারা জীবন। যতদিন বেঁচে থাকবো আমার এই কথাটা মনে থাকবে। সম্মানিত সুধী, স্যার অত্যন্ত আবেগতাড়িত হয়ে গিয়েছেন এবং তিনি প্রিন্সিপাল হুজুরের স্মৃতিচারণ করেছেন। আমরা বারবার আমাদের অতিথিদের থেকে প্রিন্সিপাল হুজুরকে আবিষ্কার করার চেষ্টা করি এবং প্রত্যেক অতিথি প্রিন্সিপাল হুজুরকে তাদের মতো করে বলে থাকেন এবং আমরা কিন্তু প্রিন্সিপাল হুজুরকে বুঝতে পারি। ভবিষ্যতে আমরাও যারা নেতৃত্বের জায়গায় যেতে চাই বা দারুন নাজাত বা বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা প্রতিনিধিত্ব করতে চাই বা নেতৃত্ব দিতে চাই, আমাদের মনে হয় এই গুণগুলো আমাদের অর্জন করা দরকার। সহকর্মীদের সাথে খুবই আন্তরিকতার সাথে, হৃদ্যতার সাথে মিশতে পারা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা প্রিন্সিপাল হুজুর শিক্ষার্থী রয়েছি বা আমরা যারা স্বপ্নবাজ রয়েছি যে না আমরা জাতির অবদানে কিছু করতে চাই, জাতির প্রয়োজনে কিছু করতে চাই, তাদের মনে হয় এই গুণগুলো অর্জন করা দরকার। সহকর্মীদের সাথে স্যার কিন্তু বলেছেন যে প্রিন্সিপাল হুজুর মাদ্রাসার ভিতরে এক ধরনের, আবার মাদ্রাসার বাইরে আরেক ধরনের। আমরা একটু বেশি সুযোগ পেয়েছি প্রিন্সিপাল হুজুরের কাছে থাকার, আমরাও কিন্তু এটা খুব উপলব্ধি করেছি যে হুজুরের সাথে পুরো বাংলাদেশের অনেক জায়গায় আমার ঘোরাফেরা করার সুযোগ হয়েছে। হুজুরের সাথে অনেক জায়গায় গিয়েছি, তো গাড়িতে একরকম দেখেছি, কিন্তু মাদ্রাসার চৌহদ্দির ভিতরে যখন এসেছি তখন হুজুরকে আবার অন্যরকম ভাবে আবিষ্কার করতে হয়েছে। সুতরাং আমরা চাই যে প্রিন্সিপাল হুজুরের এই গুণগুলো আমরা অর্জন করবো বা ভবিষ্যতে দারুন নাজাতের নেতৃত্বে যারা আসবে তাদের মনে খুব প্রয়োজন প্রিন্সিপাল হুজুরের এই গুণগুলো নিজেদের মধ্যে ধারণ করা, তাহলে দারুন নাজাতকে তারা পরিচালনা খুব সহজেই করতে পারবে বলে আমরা মনে করতে চাই। সময়তো শুধু আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে এসে আমি স্যারকে অনুরোধ করতে চাই, আমি একজন স্যারের, আবারও বলছি, আমি একজন স্যারের একজন ভক্ত মানুষ এবং আমার সুযোগ হয়েছে স্যারের একদম ছোটকাল থেকে স্যারের সান্নিধ্যে থাকা এবং স্যারকে আমরা প্রচন্ড রকমের পছন্দ করতাম। স্যারের ক্লাসগুলো আমরা উপভোগ করতাম, স্যারের ক্লাসের ফাঁকে ফাঁকে বিভিন্ন নীতি কথা বলতেন, সেগুলো আমরা উপভোগ করতাম। কখনো কখনো স্যার আমাদের অনুরোধে গানও গেয়ে শোনাতেন, বিভিন্ন আধ্যাত্মিক গান, যে গানগুলো হয়তো আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করবে, এই ধরনের গান স্যার আমাদের কাছে গাইতেন। আমরা মন্ত্রমুগ্ধ হয়ে বা আমরা তন্ময় হয়ে স্যারের গান শুনতাম। এখন স্যার আমার দর্শকদের উদ্দেশ্যে বা আমার ছাত্রদের উদ্দেশ্যে যদি একটা গান বা কিছু তার অংশ। এটা কঠিন না, এটা অনেক কঠিন। তোমার সাথে অনেকক্ষণ কথা বললাম, এই কথা বলার শেষে এসে তো একটা গান শোনানো, এটা অনেক কঠিন একটা কাজ। যাই হোক, তুমি আমার ছাত্র, তুমি বলেছো, আমি একটু চেষ্টা করে দেখি এটা কতটুকু সম্ভব। তোমাদের ক্লাসে যেভাবে গিয়েছি বা তোমাদের সামনে যেভাবে গিয়েছি এখন হয়তো ওভাবে পারবো না, তারপরে একটু চেষ্টা করি। খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যায়, আটকুঠুরি নয় দরজা মধ্যে মধ্যে ঝাড়কা কাটা,
তারু পরে সদর কোঠা, তারু পরে সদর কোঠায় আয়না মহল তাই কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচারে তোর কাঁচা বাসে। কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে। ফকির লালন ভেবে কয় কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। নাইম, আসলে গান তো সব মুখস্থ থাকে না, লাইন হয়তো ভুল হতে পারে, আমি জাস্ট চেষ্টা করেছি। স্যার ধন্যবাদ। সম্মানিত সুধী, আমি স্যারের কাছে কৃতজ্ঞতা জানাই যে স্যার আমাদের অনুরোধ রক্ষা করেছেন। আমরা ক্লাসে এভাবে জোর করে স্যারের কাছ থেকে মাঝে মাঝে গান শুনতাম এবং সবগুলো গানের মধ্যে আধ্যাত্মিকতা থাকতো বা শিক্ষা থাকতো এবং স্যার কিন্তু বিভিন্ন ভাবে আমাদেরকে শিখিয়েছেন। কখনো হয়তো নসিহতের মাধ্যমে শিখিয়েছেন, কখনো এভাবে সঙ্গীতের মাধ্যমে আমাদেরকে শেখাতে চেষ্টা করছেন। অর্থাৎ স্যারকে একজন শিক্ষকের যে গুণগুলো ধারণ করতে হয় আমরা সেভাবেই স্যারকে আবিষ্কার করতে পেরেছি। আমরা মনে মনে স্যারকে ফলো করি। স্যার কিন্তু আমাদের অনুষ্ঠানের আগে শুরুতেই বলেছেন যে শিক্ষার্থী মনের অজান্তেই তার শিক্ষককে অনুসরণ করে থাকে। আমরাও স্যারকে অনুসরণ করে থাকি মনের অজান্তেই। স্যারের বক্তব্য, স্যারের কথা বলার ভঙ্গিমা, এগুলো আমরা ফলো করতে চেষ্টা করি। আমরা আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্যারকে জন্য দীর্ঘ নেক হায়াত দান করেন এবং স্যারের দোয়া আমাদের জন্য নসিব করেন। স্যার, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে আবারও ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। দোয়া চাই আমি তোমার অডিয়েন্সদের কাছে, আমি আমার জীবনের জন্য দোয়া চাই। আমি যেন যতদিন হায়াতে বাঁচি আল্লাহ যেন আমাকে সৎ পথে রাখে, এই দোয়া আমি আমার ছাত্রদের কাছে চাই, সকল অভিভাবকের কাছে চাই। আমি যেন সৎ থাকতে পারি, আমি যেন গোলাগত জীবন যাপন করতে পারি। ধন্যবাদ স্যার। সম্মানিত শুধু আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং শেষ পর্যায়ে এসে এই কথাটি আমরা আল্লাহ তাআলার কাছে রাখতে চাই যে স্যার গুণামুক্ত জীবনের কথা বলেছেন। বর্তমান চারপাশ চিন্তা করলে গুণামুক্ত জীবন গঠন করা এটা একটা চ্যালেঞ্জের বিষয়, কিন্তু আমরা সেই চ্যালেঞ্জ উতরিয়ে নিজেদের জীবনকে সুন্দরের পথে রাখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই কামনা রেখে এবং আপনাদের কাছে সেই দোয়া চেয়ে আমরা এখানে শেষ করছি। এতক্ষণ যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।